নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুল ইংরেজি শিক্ষক, বাড়ি করিমপুরে। তো আমার সঙ্গে আছে শারিকুল আলম বিশ্বাস, কেমিস্ট্রি শিক্ষক, নসিবুর হাই মাদ্রাসা, এবং দিলওয়ার হোসেন, সারাংপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক। তো আমরা এসেছি, ঘুরতে এসেছি। তার সঙ্গে সঙ্গে অভিক দাস আমার সঙ্গে আছে আর কি। অভিক দাসের পরিচয় নতুন করে দেওয়ার প্রয়োজন অপেক্ষা রাখেন আর কি, ইতিমধ্যেই বিখ্যাত, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পশ্চিমবঙ্গের মধ্যে অভিক দাস প্রথম স্থান অধিকার করেছে, প্রথম স্থান, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে রাজ্যের মধ্যে প্রথম। আর মাধ্যমিকেও আমি শুনছিলাম আর কি ও 4th হয়েছিল। তো অভিকের সঙ্গে ডিটেলস আমাদের এই উদ্দেশ্য হচ্ছে যে অভিকের পরামর্শ, পরবর্তীকালে তারা 11-12 পড়বে আর কি, তাদের একটু হেল্প করবে। ও আরও কিছুতে চান্স পেয়েছে আর কি, সেগুলো ডিটেলস আমরা জানবো, সাবজেক্ট ওয়াইজ পেপার কেমন ছিল, এটাই ভিডিওর বানানোর মেন উদ্দেশ্য। আর অভিকের আমি ইন্টারভিউ দেখেছি আর কি, অভিক খুব ভালো কথা বলে আর কি। তো অভিকের সঙ্গেই আমরা শুরু করি আর কি। তো অভিক, তুমি কত পেয়েছো উচ্চ মাধ্যমিকে? উচ্চ মাধ্যমিকে আমি টোটাল 500 এর মধ্যে 496 পেয়েছি। তোমার কোন স্কুল? আমার ম্যাকুইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল। এটা আলিপুরদুয়ারি একদম শহরের মধ্যে। হ্যাঁ। আর মাধ্যমিকে তুমি 4th হয়েছিলে? মাধ্যমিকে 4th হয়েছিলাম। সেটা তুমি কত পেয়েছিলে? 790 পেয়েছিলে? হ্যাঁ। তো তোমার কি কোনো আক্ষেপ ছিল একটু জন্য টপ 3 তে আসতে পারলেন, এরকম কোনো ছিল আক্ষেপ? রেজাল্ট তো ভালোই হয়েছিল, কিছুটা তো আক্ষেপ ছিলই যে 1-2-3 হলে আরো ভালো হতো। সেটা একদম পুষে গেছে। এটা তো সুযোগ সাক্ষাৎকার, যে এটা আমার যদিও একটুখানি মনের মধ্যে করা ছিল আর কি। আজকে আমরা আসছিলাম, আমাদের একটু চিন্তা অসুবিধা বলি, তো ওকে কিন্তু সবাই চেনে, মানে আলিপুরদুয়ারের গর্ব একদম। মানে আমি যদিও অনেকটা দূরেও জিজ্ঞাসা করেছি, সেও কেউ তোমাকে চিনে আর কি। তো এটা একটা বড় পাওনা আর কি। তো তোমার পরিচয় আজকে আলিপুরদুয়ার, মানে পুরো আলিপুরদুয়ার গর্ব অনুভব করছে তোমার জন্য আর কি। তো এই জন্য তোমার মানে অনুভূতিটা কেমন হচ্ছিল আর কি, এখন তো তোমাকে চিনছে, জানছে, ভেতরের ফিলিংসটা কেমন হচ্ছে? ভেতরের ফিলিংস তো মারাত্মক হচ্ছিল, মানে খুব আনন্দিত বোধ করছি। সকলে আমাকে এত আশীর্বাদ দিচ্ছেন, আমার বড়রা, এবং আমার ভবিষ্যতের জন্য সবাই শুভকামনা দিচ্ছেন, সংবর্ধনা দিতে আসছেন, আশীর্বাদ দিচ্ছেন। এর জন্য আমি খুবই আনন্দিত বোধ করছি এবং নিজেকে ধন্য লাগছে। প্রচুর সংবর্ধনা ইতিমধ্যে পেয়েছে মনে হচ্ছে। অবশ্যই, হ্যাঁ, আশীর্বাদ পেয়েছি অনেকে আর কি। আর যেটা বলছিলাম, আমি মাধ্যমিকে তোমার প্রিপারেশন কেমন ছিল আর কি, তো যদি তুমি একটু প্রিসাইজলি, যদিও অনেক দিন হয়ে গেছে আর কি, তো যদি সাবজেক্ট অল্প করে বলো, বাংলা ইংলিশ কেমন ছিল, ল্যাঙ্গুয়েজ, তারপরে সায়েন্স, তারপরে আর্টস, বলো যদি তোমার প্রিপারেশন মাধ্যমিকের ল্যাঙ্গুয়েজটাই বলো, বাংলা ইংলিশ মাধ্যমিকের ক্ষেত্রে, তারপরে এইচএসে পরে আসছে আর কি। মাধ্যমিকের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজে মানে বাংলা এবং ইংলিশে যেটা আমি সবচেয়ে বেশি জোর দিয়েছি সেটা হচ্ছে টেক্সট বই ভালো মতো ফলো করে, রেফারেন্স বইয়ের থেকে, একাধিক রেফারেন্স বইয়ের থেকে একটা প্রশ্ন কিভাবে সুন্দর ল্যাঙ্গুয়েজে, বাংলাই হোক বা ইংলিশই হোক, গুছিয়ে বিভিন্ন রকম নতুন শব্দ ব্যবহার করে কি করে সুন্দরভাবে সেটাকে উপস্থাপন করা যায় পরীক্ষার খাতায়, সেটার উপর জোর দিয়েছি। সেটাকে তুমি নিজে নোট ডাউন করতে, না মাথায় থাকতো? মাথায় থাকতো, আমি সবসময় মাথায় রাখার চেষ্টা করতাম। নোট ডাউন খুব কম করেছি? নোট ডাউন খুব কমই করেছি। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ইংলিশ ক্ষেত্রে এরকম মাধ্যমিকে ভোকাবুলারি থাকে 8 নম্বর, 4-2-8 নম্বর, সেটার জন্য তোমার কোনো প্রিপারেশন ছিল? সেটার জন্য প্রিপারেশন হচ্ছে, আমি ছোটবেলার থেকে ক্লাস 5 থেকে আমার একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে ইংরেজি নিউজ পেপার পড়া। আমি 5 থেকে অভ্যাস ছিল? ক্লাস 5 থেকে এখনো পড়ি রোজ দিন। কোন নিউজ পেপার পড়ো? আমি আগে টেলিগ্রাফ পড়তাম, এখন টাইমস অফ ইন্ডিয়া পড়ি। খুব ভালো। এডিটোরিয়াল কলাম পড়ো? এডিটোরিয়াল কলামই সবচেয়ে বেশি পড়ি, এবং খুব ভালো লাগছে, এবং হ্যাঁ, কারণ এডিটোরিয়াল কলাম বোঝার মানে ব্যাপার আছে, কিন্তু ভাষা, ওর যে থিঙ্কিং গুলো, সেগুলো কিন্তু বোঝার ব্যাপার আছে। তুমি এটা 5 থেকে অভ্যাস ছিল, ভালো লাগলো। আমি কেন এক্সাইট হচ্ছি, আমি একটু অল্প টাইমস অফ ইন্ডিয়া পড়ি আর কি, কিন্তু এডিটোরিয়াল কলামের সমস্ত ভালো ভালো লেখক লেখে আর কি, সেখানে তাদের কলাম বোঝার মতো কিন্তু দক্ষতা দরকার আর কি, বা ওই ভাষা থটটা আর কি। তুমি এই অভ্যাস 5 থেকেই? ক্লাস 5 থেকেই। তোমাকে কেউ বলেছিল না তুমি নিজের ইচ্ছে থেকে পড়তে ভালো লাগতো? আমার তৎকালীন প্রাইমারি স্কুলের যিনি মাস্টারমশাই, নকুল মন্ডল স্যার, তিনি আমাকে বিশেষভাবে উপদেশ দিয়েছিলেন, এবং তখন থেকে আমি পড়া শুরু করি। আমার বাবা এনে দেন পেপার। তো এটা তোমার অনেকটা হেল্প হয়েছে না? অনেকটা হেল্প হয়েছে, এবং ভোকাবুলারি পারতপক্ষে তখন আনকমন পড়েনি এর জন্যই, কারণ প্রচুর স্টক অফ ওয়ার্ড বৃদ্ধি পায়। সেগুলো তুমি ডায়েরিতে নোট ডাউন করেছিলে? না, সবসময় মাথায় রাখতাম। মাথায় রাখতাম? এটা তো অদ্ভুত ব্যাপার, সবাই নোট ডাউন করে মাথায় রাখতে, এতদিনই মাথায় থাকতো না, বেশ ভালোই বলতে হবে তোমাকে আর কি। আসলে আমার ছোটবেলা থেকে অভ্যাস ছিল কোনো কিছু নোট ডাউন না করে যতটা সম্ভব মাথায় রাখা যায়, সেই কারণে এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আচ্ছা, রাইটিং এর জন্য তুমি স্পেশাল ইংলিশ রাইটিং এর ক্ষেত্রে? ইংলিশ রাইটিং এর ক্ষেত্রে আমার যিনি ইংলিশ মাস্টার মশাই, তিনি আমাকে বিশেষভাবে সাহায্য করেছেন। যেমন হচ্ছে বিভিন্ন রকম নতুন ওয়ার্ড, একটা বাংলা শব্দ, তার জন্য ধরুন 4-5টা অন্তত ইংলিশ প্রতিশব্দ আমার কাছে থাকতো, যাতে আমি বিভিন্ন সিচুয়েশনে যেটা সবচেয়ে বেশি উপযোগী মনে হচ্ছে সেটা ইউজ করতে পারি। শুধুমাত্র তাই নয়, যাতে খাতাটা সুন্দরভাবে ফুটে ওঠে, তার জন্য বারবার প্র্যাকটিস করেছি, এই জন্যই যাতে পরীক্ষার খাতায় ইংরেজিতে একটাও কাটাছেঁড়া না হয়। এরকম করে প্র্যাকটিস করেছিলেন? হ্যাঁ, এবং নিজে লেখা? নিজে লেখা।
এবং মানে কমন আনকমন রাইটিং না পড়ে মেন যেটা জোর দিয়েছি রাইটিং দক্ষতা বাড়ানোর উপর, অর্থাৎ যা খুশি রাইটিং। এই জোরটা কোন ক্লাস থেকে শুরু হয়েছে তোমার, মানে এই যে এটা একদম 5, 6, 7, 8 থেকে এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জোরটা আমি ছোটবেলা থেকেই জোর দিয়েছি, এবং ছোটবেলাতেই আমি বিভিন্ন এসে কম্পিটিশনে অংশগ্রহণ করতাম নিয়মিত। সেখানে আমি সবসময় ইংরেজিতে লিখেছি এবং সবসময় আমি ফার্স্ট প্রাইজই পেয়েছি। তোমার স্কুলটা কি বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম? আমার স্কুলটা বাংলা মিডিয়ামই। কিন্তু তোমার ইংরেজির দক্ষতা ছোট থেকে এরকম ছিল, ছোট থেকেই চর্চা করেছি। হ্যাঁ হ্যাঁ, এটা খুব হেল্প করেছে তোমাকে অবশ্যই। আচ্ছা, বাংলার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য? বাংলার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। রচনা বা নিজেই লিখেছো? নিজেই লিখেছি, সমস্ত প্রশ্ন তো নিজেই লিখেছো? হ্যাঁ, আমার টিচাররাও হেল্প করেছেন। আর একটু যাই ব্যাকরণ, ইংলিশ এবং বাংলা ব্যাকরণের অনেকে বলো না ফান্ডামেন্টাল ব্যাপারটা, সেটার জন্য তুমি যদি কিছু বলো, কেমন করে তৈরি করলে বা কেমন করে তৈরি হলে ব্যাকরণ পার্টটা আর কি। ব্যাকরণ বা গ্রামার হচ্ছে ঠিক অঙ্কের মতো, তো সেটাতে প্র্যাকটিস এবং কনসেপ্ট বোঝা, বইটা বারবার খুঁটিয়ে পড়া, এটার উপরই সবচেয়ে জোর দিয়েছি। ইংলিশ ব্যাকরণের কোনো বই তোমার প্রেফারেন্স ছিল? ইংলিশ ব্যাকরণে আমি ছোটবেলায় তো যেমন মাস্টার অফ টেন্স এরকম জাতীয় বেশ কিছু বই পড়েছি। তো পিসি দাস বা পিসি দাস, ডিবি ভট্টাচার্য এরকম বই, হ্যাঁ, এইসব বই আমি পড়েছি এবং সেটা আমাকে হেল্প করেছে। এবং ছোটবেলা থেকে প্রিপারেশন নেওয়াতে কি তাহলে ক্লাস 9, 10 আমার সেরকম চাপ পড়েনি। হ্যাঁ, আগেই প্রিপেয়ার্ড ছিলাম। এবার মাধ্যমিকের সায়েন্স একটু বলো, অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান একটু যদি বলো মাধ্যমিকের ক্ষেত্রে। অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞানে যেটা আমি সবচেয়ে বেশি জোর দিয়েছিলাম সেটা হচ্ছে শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না থেকে পাঠ্যপুস্তকের বাইরে যত সোর্স হয়, যেমন সায়েন্সের ক্ষেত্রে আমি শুধুমাত্র বাংলা পাঠ্য বই না পড়ে সিবিএসসির যে বইগুলি সেগুলি আমি ফলো করেছি। 9, 10 ফলো করেছিল? তারা অনেক আগের থেকেই, ক্লাস 6 থেকে ফলো করেছি। হ্যাঁ অবশ্যই। এনসিইআরটি বইগুলো ফলো করেছিল? এনসিইআরটির বইগুলি ফলো করেছি পাশাপাশি, এটা খুব ভালো একটা ব্যাপার আর কি। তাহলে ইনফরমেশনটা অনেক বৃদ্ধি পাচ্ছে আমার কাছে। দুটো ল্যাঙ্গুয়েজ সমান হয়ে যাচ্ছে, দুটো ল্যাঙ্গুয়েজ সমান হয়ে যাচ্ছে। এটা কিন্তু সত্যি, আমি অনেকে এটা যারা পারে, এটা কিন্তু সত্যি এই প্রচেষ্টাগুলো তোমাকে কিন্তু আজকে প্রথমত সাহায্য করেছে। এই যে প্রিপারেশন অনেক দিন থেকে ছিল দুটো ল্যাঙ্গুয়েজে, এই সায়েন্সটাকে পড়া, এটা তোমার আমার মনে হয় অনেকটা জ্ঞান বৃদ্ধি করেছে আর কি। অবশ্যই, এটা একদম 6 থেকে, সেটা 6 থেকে, হ্যাঁ 6 থেকে কনসেপ্টটা একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে। এবং এই যে তোমাকে ইংলিশে হেল্প করলো কে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে বুঝতে হেল্প করলো কে? ইংলিশ ল্যাঙ্গুয়েজে তো আমার যিনি ইংলিশ মাস্টার মশাই স্কুলের, বিপ্লব রতন সরকার, উনি সবচেয়ে বেশি হেল্প করেছেন সরাসরি। এছাড়া আমার স্কুলে সায়েন্সের বিষয়েও তো উনি হেল্প করেছেন? না, মানে সায়েন্সের বিষয়ে তো আমি নিজে পড়ার উপর জোর দিয়েছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাতে উনি হেল্প করেছেন। ল্যাঙ্গুয়েজটাতে হেল্প, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। আর আর্টসের ইতিহাস ভূগোল মাধ্যমিকে যদি কেমন প্রিপারেশন ছিল ইতিহাস ভূগোলটা? আর্টসের ইতিহাস ভূগোল সেই কনসেপ্ট বুঝে বুঝে পড়া এবং একাধিক টেক্সট বই পড়া, আর হচ্ছে রেফারেন্স বই পড়ে কোনো ইম্পর্টেন্ট লাইন, বিভিন্ন ইম্পর্টেন্ট উক্তি ইতিহাসের ক্ষেত্রে সেগুলি বিশেষভাবে আন্ডারলাইন করে রাখা, পরীক্ষার হলে সেগুলি ঠিকভাবে ব্যবহার করা, তার জন্য প্রচুর প্র্যাকটিস, এসবে জোর দিয়েছি। আর খাতার ডেকোরেশন তোমার কেমন ছিল? খাতার ডেকোরেশনের ক্ষেত্রে আমি বিশেষ জোর দিয়েছিলাম যে যেমন ধরুন কোনো একটা ইম্পর্টেন্ট লাইন বা ইম্পর্টেন্ট উক্তি, সেটাকে আমি কালো কালিতে লিখেছি, বাকি পুরো অ্যান্সার নিলে তাহলে সেটা বিশেষভাবে আলাদা হয়ে গেছে, বা কোনো ইম্পর্টেন্ট লাইন সেটা আন্ডারলাইন করে দিলাম। ভূগোলের ক্ষেত্রে এবং জীবন বিজ্ঞানের ক্ষেত্রে যদি ছবি পরীক্ষায় না, মানে প্রশ্নপত্রে নাও চাওয়া হয়ে থাকে, আমি যখনই আনুষঙ্গিক চিত্র দেওয়া যায় তখনই দিয়েছি। এটা তোমার নম্বর পেতে অনেকটা হেল্প করেছে? নম্বর পেতে অনেকটা হেল্প করেছে। ভূগোলের ক্ষেত্রে আমার মনে আছে আঞ্চলিক ভূগোলের প্রত্যেকটা প্রশ্নে আমি ভারতের মানচিত্র এঁকে, যেমন ধরুন ইক্ষু উৎপাদক অঞ্চল ভারতের মানচিত্র এঁকে আমি ইক্ষু উৎপাদক অঞ্চল দেখিয়ে সেটাকে। প্রশ্নের ক্ষেত্রে এরকম করেছো? প্রশ্নের ক্ষেত্রেও, সব প্রশ্নে। সময় সাপেক্ষ ছিল তো? সময় সাপেক্ষ ছিল এবং এর জন্য যথেষ্ট প্র্যাকটিস করতে হয়েছে, হাতে স্পিড বাড়াতে হয়েছে। হ্যাঁ, কারণ প্রাকৃতিক ভূগোলে মানচিত্র দেয়, কিন্তু আঞ্চলিক ভূগোলে ভারতের ম্যাপটা পুরো এঁকে ইক্ষু উৎপাদক অঞ্চল, এতে নম্বর তো ফুল মার্কস তুমি ডেফিনেটলি পাবে আর কি। হ্যাঁ, এবং আমার জিওগ্রাফিতে মনে আছে 100 আউট অফ। হ্যাঁ, সেটা বলছো, নম্বর কাটার কোনো স্কোপই থাকবে না। না। আর বায়োলজির ক্ষেত্রে একই? বায়োলজির ক্ষেত্রেও একই। এটা খুব, মানে তোমার তো মনে হয় তোমার সঙ্গে কথা বলে ভালোই লাগছে, মানে প্রিপারেশনে তোমার কোনো প্রস্তুতির কোনো খামতি ছিল না আর কি, যাতে ফুল মার্কস পাওয়া যায় আর কি। যতটা সম্ভব চেষ্টা করেছে আর কি। আবার এবার এইচএসে আসি, আমার উচ্চ মাধ্যমিক আসি, উচ্চ মাধ্যমিকের আবার এমনি সাবজেক্ট ওয়াইজ যাই। আর সায়েন্সটা সাইরগুলো জিজ্ঞেস করবে, তো আর্টসের বাংলাটা তুমি যদি বলো, স্পেসিফিক বাংলা প্রিপারেশনটা বলো, ইংলিশে যাবো তারপরে বাংলাটা। স্পেসিফিক বাংলা বলতেও মাধ্যমিকের প্রিপারেশনটাকে আরো এক্সটেন্ড করেছি। সেটা হচ্ছে এইবার স্টাইলিং এ আগের বারের চেয়ে একটু বেশি জোর দিয়েছি, যে প্রশ্ন সুন্দরভাবে উপস্থাপন করা, তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট লাইনগুলি কালোতে লেখা, আন্ডারলাইন করে দেওয়া, আর হচ্ছে যেটা আমাদের শিল্প সংস্কৃতির ইতিহাস হয় বাংলাতে, সেটাকে বিশেষ মনোযোগ দিয়ে পড়েছি। আর টেক্সট বইয়ের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছি। রচনাটা সে একই, তোমার অভ্যাস তো ছিল নিজে লেখা? রচনাটা ছিল অভ্যাস, এর জন্য অসুবিধা হয়নি। এবার ইংরেজির ক্ষেত্রে একই কথা বলবো? ইংরেজির ক্ষেত্রে একই ভাবে সেম। ইংরেজি তো একটা টেক্সট বলি, যেমন স্ট্রং রুটস, থ্যাংক ইউ ম্যাম বা 3 কোশ্চেন, এই টেক্সটের যে ঘটনাগুলো আর কি, সেগুলো তোমাকে একটু হলেও প্রভাবিত করেছে? হ্যাঁ অবশ্যই। যেমন আব্দুল কালামের যে লেখাগুলো ছিল, আব্দুল কালামের লেখা স্ট্রং রুট যেটা ছিল, কিংবা হচ্ছে 3 কোশ্চেন যে নাও যেটা ছিল, ওইটা কি নাও কি তোমার জীবনে কোনো প্রভাব পড়েছে? নাও এর ঘটনা যে এই বর্তমান মুহূর্তে সবথেকে কাজে লাগাও? অবশ্যই, এটা তো একটা জীবনের পক্ষে শিক্ষা। এইটা একটু যদি তুমি বলো আর কি, এটা জাস্ট একটু ব্যাখ্যা করো যে নাওটা তোমার কেমন, তুমি কেমন নাওটা কাজে লেগেছো আর কি। না, আমি সবসময় চেষ্টা করেছি, সেটা হচ্ছে মানে
3 কোশ্চেন্সের থেকে যে শিক্ষাটা সবচেয়ে বড় পেয়েছি সেটা হচ্ছে অতীতে কোনো যদি ভুল করে থাকি তাহলে সেটা নিয়ে খুব বেশি মন খারাপ না করে সেটার থেকে শিক্ষা নিয়ে আমি বর্তমানে কিভাবে সেটাকে কাজে একদম লাগাচ্ছি পুরোপুরি ফোকাস দেওয়া যায় আর কি। সেটাকে পুরোপুরি ফোকাস দেওয়া দরকার এবং এবং ভবিষ্যতের ফল সম্পর্কে চিন্তা না করে আমি যদি বর্তমানটাকে কাজে লাগানোর চেষ্টা করি তাহলেই সবচেয়ে ভালো হয়। সব থেকে ভালো। আর তোমার বাবার সঙ্গে কথা বলছিলাম যে অনেকের ব্লেসিংস তোমার উপরে আছে আর কি, সেখানে কিন্তু থ্যাংক ইউ ম্যামের যে গ্র্যাটিটিউড, হুম। কৃতজ্ঞতা জানানো মানুষকে আর কি, হুম, তবেই কিন্তু ব্লেসিংসটা পাওয়া যায় আর কি। অবশ্যই। তো সেই ব্যাপারে তুমি যদি কিছু বলো যে গ্র্যাটিটিউড তোমার জীবনে কেমন আছে, তুমি গ্র্যাটিটিউড জানাও কাউকে, ধন্যবাদ জানাও মানে অবশ্যই ঈশ্বরকে? আমাকে যারা হচ্ছে আমাকে অনেক মানে আমার বাবা মা সবচেয়ে বেশি, আমার শিক্ষক শিক্ষিকা, স্কুলের শিক্ষক শিক্ষিকা, গৃহশিক্ষক সবাই আমাকে মারাত্মক হেল্প করেছেন এবং তাদের সবার কাছেই আমি আমার গ্র্যাটিটিউড জানাও আর কি। আচ্ছা, এবার সায়েন্সের বিষয়গুলো তুমি জিজ্ঞাসা করো। সায়েন্সের তুমি ম্যাথ, যেহেতু তুমি আইটি যেই মেন সবই দিয়েছো, নিটও দিয়েছো, অবশ্যই তারপরে ম্যাথ এবং বায়োলজি ব্যালেন্সটা কিভাবে করেছো, মানে দুটো দিয়ে সমান? ব্যালেন্স করার জন্য যেটা আমি সবচেয়ে বেশি করেছিলাম সেটা হচ্ছে আমি ক্লাস 11-এ ওঠার আগেই ক্লাস 10-এ থাকতে ক্লাস 11-এর সিলেবাস কমপ্লিট করে ফেলেছিলাম এবং এটাই সবচেয়ে বেশি হেল্পফুল করেছে 1 বছর আগে করার জন্য, এবং ক্লাস 11-এ থাকতে ক্লাস 12-এর সিলেবাস কমপ্লিটেড। আচ্ছা আচ্ছা। আর সিলেবাসে এনসিইআরটি বই পুরোটাই অবশ্যই কভার করেছো? এমনকি ক্লাস 11-12-এ আমি বাংলা বই যতটা না পড়েছি তার থেকে এনসিইআরটি বই অনেক কয়েক গুণ বেশি পড়েছি। আবার দিয়ে কোনো ইংরেজি রেফারেন্স বই? ইংরেজি রেফারেন্স বই অবশ্যই কাজে লেগেছে, যেমন কি বলে ফিজিক্স, ম্যাথ এবং কেমিস্ট্রি, 3টা সাবজেক্টেই যেই অ্যাডভান্সডের জন্য সেনগেজের যে সিরিজ হয় পুরোটা সলভ করেছি। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আরও এক্সট্রা বই, যেমন বালাজি পাবলিকেশনের যে ব্ল্যাক বুক আছে সেটা সলভ করেছি। কেমিস্ট্রির ক্ষেত্রে MS চৌহানের অর্গানিক কেমিস্ট্রি বই, আর পিয়ারসনের যে হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রির বই সেটা সলভ করেছি। ফিজিক্সের ক্ষেত্রে সেনগেজ ছাড়াও HC বর্মা যে কনসেপ্ট অফ ফিজিক্স, 2টো ভলিউমই সলভ পড়েছি পুরো। আর ইরোডভ অবশ্যই সলভ করেছি। আর 3টা সাবজেক্টেই আরিহান্তের যে 43 ইয়ার্স কোশ্চেন ব্যাংক IIT JEE পুরোটা সলভ করেছি, JEE মেন্স IIT JEE। আর নিটের ক্ষেত্রে বায়োলজির জন্য যেই সবচেয়ে বেশি তো এনসিইআরটি লাগে, আর সলভ করার জন্য MTG ফিঙ্গার টিপস, তারপরে হচ্ছে আরিহান্তের বই, যে সেটা নাম এই মুহূর্তে মনে পড়ছে না। আরিহান্তের ডিপিপি, ডেইলি প্র্যাকটিস প্রবলেম, এগুলো হ্যাঁ এগুলি সলভ করেছি। তারপরে হচ্ছে ডক্টর আলীর বই, এগুলি সলভ করেছি বায়োলজি। তো তুমি এই যে ইংলিশ এতগুলো বই, তার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস যথেষ্ট বড়, হ্যাঁ তুমি এটা এত টাইম তুমি ম্যানেজ করতে কি করে, মানে প্রচুর পড়তে হয়ে যেত? অবশ্যই, এবং কার্যত প্রায় সারাদিনই আমি যখনই সময় পেতাম তখনই আমি পড়া নিয়ে থেকেছি, কারণ পড়াটা আমার কাছে নেশার মতো। পড়তে ভালো লাগে? পড়াটাই নেশা, পড়াটাই প্যাশন, ছোট থেকেই প্যাশন। আচ্ছা, তুমি নোবেল বা লিটারেচার বা কোনো গল্প এরকম নেশা আছে পড়ার? পড়ার সময় মাঝে ফাঁক পেলেই আমার লিটারেচার পড়াটাই নেশা। কি মানে তোমার ইন্টারেস্টেড রাইটার কে? সবচেয়ে বেশি স্যার আর্থার কোনান ডয়েল, শার্লক হোমসের লেখক। মিস্ট্রি পড়তে ভালোবাসি। আগাথা ক্রিস্টি? হ্যাঁ, আগাথা ক্রিস্টি এখনো পড়ার সুযোগ হয়নি, কিন্তু আমি পড়তে ইচ্ছুক। হ্যারি পটার্স এগুলো পড়েছো? না, হ্যারি পটার্স পড়া হয়নি। আর বাংলা ক্ষেত্রে গোয়েন্দা কি প্রিয় নাকি? বাংলা ক্ষেত্রেও সত্যজিৎ রায়, ফেলুদা। হ্যাঁ, ব্যোমকেশ বক্সী পড়ছি এখন। পড়ছো আর কি। তো এই যে তোমার পড়ার বাইরে সাহিত্য পড়ার অভ্যাসও তোমাকে কিন্তু অনেকাংশে হেল্প করেছে। অবশ্যই এনরিচ করেছে আর কি। এগুলো মানে অভিজ্ঞতা তো খুবই উদ্দীপ্ত কথাবার্তা আর কি, এবং ওর প্রিপারেশনটা খুবই ভালো, মানে বোঝা যাচ্ছে ওর কোনো খামতি ছিল না আর কি। প্রচুর তুমি পড়েছো, তোমার মানে স্কুল এবং গৃহশিক্ষক বাদে তোমার পড়া প্রায় সারাদিনই পড়া হয়ে যেত না? অবশ্যই, হ্যাঁ, প্রায় সারাদিন। তুমি তো বললে নিট ভালো দিয়েছো, 703 অলরেডি, 705 এস্টিমেটেড নাম্বার, আর তুমি অ্যাডভান্স দিয়ে আসলে। অবশ্যই। তুমি মেডিকেল লাইনে যাবে? না, মেডিকেল লাইনে যেতে আমি ইচ্ছুক না। নিট আমি অন্য কারণে দিয়েছি, সেটা হচ্ছে যে আমি পড়তে সবসময় ইচ্ছুক হচ্ছে IISc ব্যাঙ্গালোর, দ্য বেস্ট রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ওখানে সাবজেক্ট কি পড়বে? ওখানে সাবজেক্ট পড়ার ইচ্ছে ফিজিক্স, যেহেতু আমি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে ইন্টারেস্টেড। এইটা একটু দর্শকদের তুমি বলো যে নিটে কিন্তু যে পরীক্ষা দিয়েছে, ওর যে মানে নাম্বার যেটা প্রজেক্টেও সম্ভাব্য 705 মানে ও কিন্তু 705 যদি মানে প্রফেশনাল অনুযায়ী, হ্যাঁ, তাহলে কিন্তু একদম ভালো মেডিকেল কলেজে চান্স পাবে এবং এমসিও পেতে পারে আর কি। দারুণ মার্ক, 705 মানে অনেক ভালো মার্ক। সেটা সত্ত্বেও কিন্তু অন্য জায়গায় যেতে যাচ্ছে, সেটা তুমি ডিটেইলসে বলো, কোথায় তুমি চান্স পেয়েছো আর কি, কিভাবে পেলে আর কি? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, IISc ব্যাঙ্গালোর, ভারতের যেটা সেরা রিসার্চ ইনস্টিটিউট, সেখানে আমি পড়তে ইচ্ছুক ছোটবেলা থেকেই, কারণ যেহেতু আমি অ্যাস্ট্রোফিজিসিস্ট হতে চাই ভবিষ্যতে, তো সেখানে আমি ফিজিক্স নিয়ে পড়তে ইচ্ছুক। এইবার সেটার অ্যাডমিশন প্রসেসটা একটু বলি। সেখানে ইউজি লেভেলে 4টা গেটওয়ে দিয়ে অ্যাডমিশন নেওয়া হয়। 4টা গেটওয়ে আছে অল ইন্ডিয়া পরীক্ষা: JEE মেন্স, JEE অ্যাডভান্সড,
নিট ইউজি আর হচ্ছে আইজার অ্যাপটিটিউড টেস্ট আইএটি। তো আমি দেখলাম যে 4টা গেটওয়ে দিয়ে যেহেতু নেওয়া হয়, সেই কারণে আমি যদি 4টা পরীক্ষার প্রিপারেশনই নেই তাহলে আমার চান্স সবচেয়ে বেশি, প্রবাবিলিটি বেড়ে যাবে। এবং সেই জন্যই আমি নিট এবং জেই অ্যাডভান্স দুটো একসাথে প্রিপারেশন নিয়েছি, এটাই একমাত্র কারণ। এবং জেই মেন্সে আমার 99.98 পার্সেন্টাইল এসেছে, অল ইন্ডিয়া 454 র্যাঙ্ক আনরিজার্ভ ক্যাটাগরিতে। এবং তার জন্যই মানে রাউন্ড 1-এই জেই মেন্স দিয়ে আমার আইএসসি অফার লেটার পেয়ে গেছি, এখন সামনেই যাওয়া কাউন্সিলিং এর জন্য। তো কনফার্ম হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে, এখন ফর্মালিটিস আছে। আর তুমি যে রিসেন্ট তোমার বাবা বলছেন যে যেই অ্যাডভান্স এটা 26 তারিখে পড়েছে, সেটা কেমন পরীক্ষা হয়েছে? সেটাও দারুণ হয়েছে। সেখানেও তোমার একটা কিছু একটা ভালো কিছু হবে? অবশ্যই, হ্যাঁ, ভালো কিছু হবে। ভালো র্যাঙ্ক হলে তুমি আইটিসি যাবে না? না, সবগুলো এতগুলো প্রিপারেশন করা হলো, কিন্তু অনেক বেশি প্রিপারেশনটা খুব ভালো হয়েছে আর কি। অবশ্যই, হ্যাঁ, মানে সব রকম পরীক্ষাগুলো তোমার একদম টেস্ট করা হলো যে আমি যোগ্য কিনা, এবং সব কিছুতে মানে ওটাই অভিজ্ঞ বলছে, অভিজ্ঞের সাক্ষাৎকারের জন্য খুবই আগ্রহী ছিলাম, বাবার সঙ্গে কথা হয়েছে বেশ কয়েকবার আর কি। ও কিন্তু সবগুলোতে যোগ্য, ও যে কোনো একটাই গেলেই কিন্তু সফল। 700-র উপরে নিটে পাওয়া, এর যেটা পেলে সেটা তো একদম টপ লেভেলে ইউজিতে পাই আর কি, যেটা ব্যাঙ্গালোরে যেটা পেলে, অথবা তোমার ওই যে যেই অ্যাডভান্স, এটাও কিন্তু অনেকের স্বপ্ন থাকে, একটা হয়তো ফোকাস করে অনেকে, ও সবগুলো দিয়ে নিজেকে পরীক্ষা করেছে, সবগুলোতেই সফল আর কি। তো তোমার এই এবার যারা ধরো পরে খাটছে আর কি, এই সব এতগুলোর ব্যালেন্স করা কিন্তু খুব মুশকিল। 3টে বোর্ডের পরীক্ষা তুমি ফার্স্ট হয়েছো, এটা বড় ব্যাপার। একটা ছেলে বোর্ডের পরীক্ষা ফার্স্ট, বুঝতে হবে ব্যাপারটা। তারপরে নিটের পরীক্ষা খুবই ভালো, ওই পরীক্ষা যেটা দিয়ে ব্যাঙ্গালোর যেটা, সেটা তুমি যেই মেন্সে আবার এটাই, এতগুলো তুমি কেমন করে করলে, আমার তো অবাক লাগছে আর কি। অবাক ব্যাপার, সত্যি অবাক ব্যাপার, এরকম দেখা যায় না। অনলাইন বা অফলাইন কোনো কোর্স মানে ডাইরেক্টলি কোচিং এর ক্লাস আমি নিতাম না, আমি এলএন এর অনলাইন টেস্ট সিরিজের সাথে যুক্ত ছিলাম। এবং যেই মেন্স ফার্স্ট যেটা জানুয়ারি সেশন হয়, সেটার রেজাল্ট ভালো হওয়ার পর ওনারা 90% স্কলারশিপ দিয়ে আমাকে 2 মাসের একটা ক্র্যাশ কোর্সে ভর্তি করিয়েছিলেন পরীক্ষার আগে 2 মাস। সেলফ স্টাডি অনেকটা হেল্প করেছে, সেলফ স্টাডি হেল্প করেছে সবচেয়ে বেশি। আর সাবজেক্ট ওয়াইজ কি গৃহশিক্ষক তুমি রেখেছিলে? হ্যাঁ, প্রত্যেক সাবজেক্টের একজন করে গৃহশিক্ষক ছিলেন। মাধ্যমিক লেভেলেও তাই? মাধ্যমিক লেভেলেও তাই, খালি অঙ্ক আর ফিজিক্যাল সায়েন্সটা আমার বাবার কাছে পড়েছি। আচ্ছা, তোমার বাবা মার একটু যদি পরিচয়, বাবা কি করেন? বাবা, আমার বাবা প্রবীর কুমার দাস, তিনি রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলে আলিপুরদুয়ারে শিক্ষক। আর মা? মা গৃহবধূ শ্যামলী দাস। তো তোমার এই যে এত প্রিপারেশন, তো এরা নিশ্চয়ই, এদের ভূমিকা একটু মানুষ জানুক আর কি, তোমাদের ভূমিকা তুমি একটু বলো, বাবা মায়ের ভূমিকা তোমার কেমন ছিল আর কি, ছোট থেকে বলো। আমার বাবা মা তো সবচেয়ে বেশি সাপোর্ট করেছেন আমাকে, কারণ যখনই কোনো বই লেগেছে বাবা সঙ্গে সঙ্গে অনলাইনে এনে দিয়েছেন। আর মানে পড়াশোনার জন্য যে একটা কাম এনভায়রনমেন্ট লাগে, কাম এন্ড কুল এনভায়রনমেন্ট, সেটা আমাকে খুব ভালোভাবে প্রোভাইড করেছেন। এবং তারা আমার জন্য প্রচুর স্যাক্রিফাইস করেছেন, এটা আমি নিজের চোখের সামনে দেখেছি, এবং তাদের কাছে আমি খুব কৃতজ্ঞ এর জন্য। কোনো জায়গায় যাওয়া না যাওয়া এবং প্রচুর মানে অনুষ্ঠান স্যাক্রিফাইস করা, এটা আমার মা বাবা খুব করেছেন। হ্যাঁ, তুমি যাওনি মানে তারাও যায়নি হয়তো? তারাও যায়নি না। হ্যাঁ, পড়াশোনার বাইরে তোমার হবি কি? পড়াশোনার বাইরে সবচেয়ে বড় হবি তো লিটারেচার পড়া, আর সময় পেলেই ক্রিকেট ম্যাচ দেখা। তো তোমার মায়ের ভূমিকা একটু বলো আর কি, মা তোমাকে কেমন সাপোর্ট করে দিতে, মায়ের কথা একটু বলো তুমি। মায়ের ভূমিকা তো অন্যতম সবচেয়ে বড়, কারণ হচ্ছে তিনি সবসময় আমার পাশে থেকেছেন। যখন মানে ধরুন কোনো একটা পরীক্ষায়, কোনো একটা মক টেস্টে আশানুরূপ রেজাল্ট হলো না, তখন কিছুটা হয়তো ধাক্কা লাগতো, মা সবসময় সাহস জুগিয়েছেন। তারপরে পরের পরীক্ষা আমি আবার কামব্যাক করতে পেরেছি, এবং এই বিষয়ের জন্য আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ। মাধ্যমিকের পর তুমি কামব্যাক করেছো কিন্তু। হ্যাঁ, মানে এই যে উচ্চ মাধ্যমিক এত ভালো রেজাল্ট হলো, এটা একটা বড় কামব্যাক, তাই না? একটা বাউন্স ব্যাক যেটাকে বলছে আর কি। আচ্ছা, এবার তোমার পরবর্তীকালে অ্যাস্ট্রোফিজিক্স, এটা তুমি কেন চুজ করলে? তোমার কোনো আগে লক্ষ্য ছিল, কোনো ব্যাপার ছিল? আমার ছোটবেলা থেকেই অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে এগোনোর ইচ্ছে, কারণ আমি যখন রাতের আকাশের দিকে চেয়ে থাকতাম ছোটবেলাতে, তখন হচ্ছে অজস্র যে তারা, নক্ষত্র, এসব সম্বন্ধে জানতে ইচ্ছে হতো। এবং আস্তে আস্তে একটু যখন বড় হলাম, তখন ক্লাস 5 নাগাদ আমি স্টিফেন হকিং এর বই হাতে পেলাম, এবং তার সমস্ত বই এবং জীবনী আমার পড়া হয়েছে এবং তার দ্বারা আমি ভীষণভাবে ইন্সপায়ার্ড। স্টিফেন হকিং এর যে বইগুলো পাওয়া যায়, ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এভরিথিং অফ সামথিং, ওগুলো সব পড়া আছে। স্টিফেন হকিং এর পরে যে রাইটারটা আছে, কি নাম বেশ, ওর কি কোনো মেয়ে আছে নাকি? স্টিফেন হকিং, লুসি হকিং। কোনো বই, সায়েন্স ফিকশনের বই বের হয় না? লুসি হকিং এর সায়েন্স ফিকশনের বই বের হয়, কিন্তু আমি এখনো পড়া হয়নি। বা যারা নোবেল প্রাইজ পাচ্ছে বা এরকম ফিজিক্স নিয়ে, তাদের সম্পর্কে তোমার জানা আছে? হ্যাঁ, অবশ্যই। তাদের তুমি স্টাডি করেছো? স্টাডি করেছি। এটাই। তো আমরা তো বুঝতে পারছি ভবিষ্যতে অভিজ্ঞের মাধ্যমে আমরা একটা ভারতবর্ষের একজন ভাবি একজন মানে বড় সায়েন্টিস্ট ভবিষ্যৎ বলবে আর কি। তবু ওর যেরকম ডেডিকেশন, প্রিপারেশন এবং ওর যেরকম মাইন্ডসেট, সবথেকে বড় কথা ওর মাইন্ডসেটটা কিন্তু অসাধারণ মাইন্ডসেট।
হয়তো যারা অনেকে জানি ঠুদে অনেকে বুঝতে পারবেন না কি লেভেলের একটা বোর্ডের পরীক্ষায় পড়ে সেই সিলেবাস কভার করে ফার্স্ট। আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমার মানে প্রচুর অবাক হয়ে যাচ্ছে আর কি। তো তোমাকে অনেক অভিনন্দন আর কি। তো তুমি যারা পরীক্ষা দেবে আর কি পরবর্তীকালে আর কি, ঠিক আছে, তো তাদের যদি একটু টিপস দাও আর কি, কেমন করে তারা প্রিপারেশন করবে আর কি, তাদের উপকার হয়। তুমি যে পাশাপাশি ব্যালেন্স করতে হবে সেটা যদি বলো আর কি কাউকে আর কি, তাহলে কেমন হয়? সবচেয়ে বেশি যেটা জোর দিতে হবে, আমার জুনিয়রদের আমি এটাই উপদেশ দিব যে মানে কনসেপ্ট বেসড লার্নিং এর উপর বিশেষ জোর দিতে হবে, বিশেষত সায়েন্সের ক্ষেত্রে। মুখস্থ করে পড়ার চেয়ে আমাকে জোর দিতে হবে কনসেপ্ট বুঝে বুঝে পড়ার উপর, একাধিক পাঠ্য বই পড়া। আর যারা হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে অল ইন্ডিয়া বেসিস, যেই হোক বা নিটি হোক, তাদের আরও বেশি জোর দিতে হবে। সেটা হচ্ছে বাংলা বইয়ের পাশাপাশি এনসিইআরটি সিলেবাসকে একদম পুরো নখদর্পণে রাখতে হবে। এনসিইআরটি বইয়ে যে তোমাকে ইউটিউব হেল্প করেছিল, বই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোনো এরকম ইউটিউবের কোনো ভিডিও বা কোনো কিছু তোমাকে হেল্প করেছিল এসব পড়ার ক্ষেত্রে? আসলে ইউটিউবটা আমি তেমন বেশি ঘাটতাম না, বই যা ছিল তাই যথেষ্ট ছিল। বই যা ছিল তাই যথেষ্ট ছিল। আর অনলাইন কিছু এডুকেশন নিয়েছিলে? অনলাইন কিছুই নিয়েছিলাম। তুমি কি পড়ার জন্য কোনো মেডিটেশন এসব কিছু করতে আর কি, মানে ফোকাস রাখার জন্য? মেডিটেশন তেমন করা হতো না। মানে তোমার পড়ার যে ফোকাসটা কি করে করতে আর কি, মানে মনোযোগ যেটা দেওয়া আর কি? মনোযোগ দেওয়া, আমি ছোটবেলা থেকে এভাবেই অভ্যস্ত ছিলাম যে পড়তে যখন বসছি তখন মনোযোগ আপনি আপনি এসে যায়। পড়তে ভালো লাগে, পড়তে ভালো লাগে, এটাই আসল। তো অভিজ্ঞ অনেক অভিনন্দন আর কি। অভিজ্ঞ অসাধারণ একটা ছেলে আর কি, পরিণত দেখলেন আর কি। অভিজ্ঞ প্রচুর পড়ুয়া আর কি। তো ওর ভবিষ্যতে আরও সাফল্য পাক, আরও দেশের হয়ে সাফল্য পাক আর কি। এটাই ভাবছি, তুমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা একটা বড় জায়গায় আর কি। ও যে ফিল্ড চুজ করেছে সেই ফিল্ডে অনেক স্কোপ আর কি। হয়তো বলা যায় না আমরা যেরকম এপিজে আব্দুল কালামকে পেয়েছো, নিজে পড়েছে আর কি, সেরকম হতেই পারে না, হওয়ার কিছু নাই। সেরকম স্বপ্ন তুমি দেখো, এরকম অনেক বড়ভাবে স্বপ্ন দেখো, ড্রিম তুমি কত বড় দেখো আর কি? ড্রিম তো বড়ই দেখি, তবে এপিজে আব্দুল কালামের মতো হওয়া বা তার মানে সমকক্ষ হওয়ার ভাবনা তো কিছুটা বেশি হয়ে গেল। তবে আমি আমার যতটুকু আপ্রাণ, মানে আমি আমার আপ্রাণ চেষ্টা করব। দেখো, তুমি একটা ড্রিম দেখেছিলে, তার মাধ্যমিকে তুমি একটা 4th হয়েছো, এইচএসে টপ, এত কিছু করার পরেও একদম 1 নম্বর। তো এইটা নিশ্চয়ই তুমি দেখেছিলে স্বপ্ন, এটা সেটা তোমার ফুলফিল হয়েছে। হ্যাঁ, সেটা এই যে ভিজুয়ালাইজ তুমি কবে থেকে করতে, এই যে ভিজুয়ালাইজটা কবে থেকে করতে, এই যে ড্রিমটা ছোট থেকে মনে হতো যেরকম কিছু? ছোট থেকেই মনে হতো যে বোর্ডে যদি আমি একটা ভালো রেজাল্ট করতে পারি তাহলে আমার একটা স্যাটিসফ্যাকশন হবে। এটাও ছোট থেকেই মনে হতো? ছোট থেকেই মনে হতো আর কি। আচ্ছা আচ্ছা। তো অভিক অনেক এগিয়ে যাক, আরো সাফল্য পাক আর কি। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, আশীর্বাদ রইল আর কি। আর আমরা করিমপুর থেকে আলিপুরদুয়ার এসেছি শুধু ওর সাক্ষাৎকারটা নেওয়ার জন্য আর কি। তো অভিকের পরিবারকে অনেক ধন্যবাদ, অভিককে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, ও জীবনে অনেক অনেক বড় হোক আর কি। নমস্কার, ধন্যবাদ। ঘোষণা হচ্ছে ওই সময়টা, ওইটা ল্যামিনেশন করে পাঠিয়ে দিয়েছে। চেয়ার তো ধরে নিয়ে না করি। দেখো একটা কাপ